আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের শেষ ক্লাস জীব প্রযুক্তি বায়োটেকনোলজি। তো বলো তো তোমাদের হচ্ছে এই পরিবেশ ব্যবস্থাপনার গতদিন আর কি এটা লাস্টের দিকে তাড়াহুড়া করে করছিলাম। কিছু নাই, আপনি পড়িয়ে দেন আর হচ্ছে ইয়ে করে। আচ্ছা, সম্ভাবনাময় ক্ষেত্রে এখান থেকে শুরু। আচ্ছা, তার আগে এই বজ্র, পয়বজ্র বা সিএস আত্তীকরণের কয়েকটা শব্দ আছে, এগুলোর বাংলা অর্থ জেনে রাখা ভালো। হ্যাঁ, যেমন দেখো যে এখানে একটা ছবি দেওয়া আছে অ্যারেশন ট্যাঙ্ক। তো আসলে নামটা অ্যারেশন হলো কেন, অনুমান করে বলো তো। এরো থেকে অ্যারেশন, হ্যাঁ, এয়ার থেকে অ্যারেশন। এয়ার এয়ার না, এয়ার মানে বাতাস। তো এইখানে প্রচুর অণুজীব দেওয়া হয়। হ্যাঁ, তো ওই অণুজীবগুলা অক্সিজেন মানে ওরা বায়বীয় আর কি, মানে বাতাস অক্সিজেন নেয় আর কি। তো ওই যখন অক্সিজেন বেশি বেশি পায় তখন তারা শক্তিশালী হয়, মানে তাদের শ্বসন ক্রিয়া বেশি ঘটে, এবং তারা হচ্ছে যে ওই সিরিয়াস এর মধ্যে মানে প্রস্রাব পায়খানার মধ্যে যে যৌগগুলো থাকে ওগুলোকে তখন তারা জারণ করতে পারে খুব সহজেই। তো এই জন্য ওখানে উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ করা হয়, এই জন্য এর নাম হলো অ্যারেশন। বুঝছো? তারপরে যৌগগুলো ভেঙে গেল, এখন মানে বেশি ক্ষতিকর থেকে কম ক্ষতিকর হয়ে গেল। তারপরে এই কম ক্ষতিকর গুলা টুকরো টুকরো হয়ে গেল, ধরো ওইটাই আবার হচ্ছে তলানি আকারে পরবর্তী ট্যাঙ্কে তলানি আকারে নিচে জমা হবে। বুঝছো? আর উপরে হলো যে ওগুলা নিচে জমা হলো, উপরে পানির মতো যেটা, সেটা কিন্তু আসলে বিশুদ্ধ আর কি। ওই পানিটাই শুধু যাচ্ছে আর কি। দেখা যাচ্ছে ওই তলানির মধ্যে আবার আরো কিছু উপকারী ব্যাকটেরিয়া কিন্তু জন্মায়। তাহলে এর আগে যেমন বললাম কলকারখানার যে ওগুলোর মধ্যেও দেখা যাচ্ছে কিছু ব্যাকটেরিয়া জন্মায় যেটা হলো মানুষের উপকার করে। যেমন সিকল সেল প্রোটিন নামে একটা আছে, সিকল সেল প্রোটিন এরকম একটা আছে, যে এককোষী আর কি জীব। ওর কিছু জিন থাকে যেটা মানুষের জন্য উপকারী অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, এটা মানুষের ওষুধ তৈরিতে কাজে লাগে। তার মানে কি যে ওই জন্য বলা হয় না যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে কোনোটা অনর্থক না, তাই না? সবকিছুই উপকারের জন্য, এমনকি প্রস্রাব পায়খানা সেটাও উপকার, তাই না? ওই যে গোবর টবর, মশাও উপকার করে। কিভাবে? যে মশারা যখন লার্ভা অবস্থায় ড্রেনে থাকে না বা পানিতে থাকে না, তখন অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া খেয়ে ফেলে। এতে করে ব্যাকটেরিয়া কিছু কমে আমাদের সঙ্গে মানে আমাদের বায়ুমণ্ডলে মানে ব্যাকটেরিয়া গুলা একটু কমে যায়। এই জন্য মশা আরো উপকার করে। মশারা ময়লা আবর্জনা খেয়ে পানিতে দেখবা যে আমরা দেখেছি আর কি আমাদের ক্ষতি বেশি করে। হ্যাঁ, পানিতে ডিম পারে ওদের বংশ বিস্তারের জন্য, কিন্তু ওরা আবার আমরা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে তোমরা যদি কখনো যাও দেখবা ওখানকার ড্রেন গুলা অনেক ময়লা আবর্জনা, কিন্তু কি একবার পরিষ্কার পানি, এটা কিন্তু মশাই কাজ করছে, পরিষ্কার করছে। ওরা ময়লা আবর্জনা খেয়ে পানিটা আর কি ফ্রেশ করে ফেলে, তার মানে কিছুটা উপকারও করে, তাই কি না? তাহলে সবকিছুরই উপকার আছে, হয়তো আমরা জানি না, এটা হতে পারে অনেক কিছু এখন আবিষ্কার হয়নি, কিন্তু উপকার আছে আর কি, তাই না? যেগুলো আমরা খাই না সেটা আবার ওষুধের কাজে লাগে। তাহলে এটা একটা ব্যাপার। আরেকটা দেখো যে আরেকটা শব্দ আছে, এটার অর্থ বলা হয়নি, যে তোমার হলো অ্যাক্টিভেটেড স্ল্যাশ মানে যেখানে অণুজীবের উচ্চ ঘনত্বের মানে প্রক্রিয়া আছে, যেখানে অণুজীব প্রচুর পরিমাণে অনেক বেশি পরিমাণে দেওয়া আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড স্ল্যাশ। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে রাখতে হবে যে অ্যাক্টিভেটেড স্ল্যাশে যে ব্যাকটেরিয়াটা আছে তার নাম হলো জুগ্লিয়া গেরা। এটা মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপরে দেখো জিনোম সিকোয়েন্স, এটা কাকে বলে? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন। জিনোম সিকোয়েন্স কাকে বলে? না, এটা লাগবে না। যে জীববৈচিত্র্য সম্ভাবনাময় যেটা, এটা নাই। এটা এমনি জাস্ট রিডিং করলে বুঝতে পারবো, অবশ্য এটা আসে না পরীক্ষায়। জিনোম সিকোয়েন্সটা গুরুত্বপূর্ণ। জিনোম সিকোয়েন্স কাকে বলে? প্রথম কথা এটা জানতে হবে। জিনোম তো জানো, একটা ক্রোমোসোমের মধ্যে যত জিন আছে সব জিনকে একসাথে জিনোম বলা হয়। ওম থাকা মানে হলো এটা বহুবচন বোঝায়, ওম, জিনোম, ওম। হ্যাঁ, বুঝছো? তো এই হলো জিনোম। তো এই জিনোমের কাকে বলে এটা মনে রাখবো, যে কোনো একটি প্রজাতির নিউক্লিয়াসে অবস্থানরত ক্রোমোসোমের একটি সেটকে, এটা তো সহজ। এরপরে দেখো দ্বিতীয় নম্বর প্যারায় বলা হচ্ছে যে 2020 সালে রসায়নে নোবেল পুরস্কার পেলেন ফরাসি বিজ্ঞানী ইমানুয়েল কার্পেন্টার ও মার্কিন, এটাও মনে রাখবো আর কি, এটা যেহেতু কাছাকাছি সময় তো তাই। তারপরে ব্লু প্রিন্ট কাকে বলে? তৃতীয় নম্বর প্যারার শেষ লাইন, একটি জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লু প্রিন্ট বলে।
আসলে একটা জিনোমের মধ্যে যত জিনগুলো আছে ওটাই হলো তার ব্লুপ্রিন্ট। এরপরে এখান থেকে আর কিছু নাই। তারপরের পৃষ্ঠায় দেখো এখানে বেশ কিছু এমসিকিউ আছে। হ্যাঁ, যেমন 3 নম্বর প্যারা দেখো যে এখানে প্রথমে একটা জ্ঞানমূলক কোশ্চেন যে ডিএনএ সিকোয়েন্স কাকে বলে। একটি ডিএনএ স্ট্র্যান্ডের বেস পেয়ার সাজানো ক্রম যে বুকে নির্ণয় করা হয় তাকে ডিএনএ সিকোয়েন্স বলে। এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন। তারপরে 3 নম্বর প্যারায় আছে জিনোম সিকোয়েন্সের প্রবর্তক কে, এটা মনে রাখবো, ডক্টর এফ সাঙ্গার। তিনি পরবর্তীতে এই কাজের জন্য নোবেল পুরস্কারও পান, এটা মনে রাখবো। এরপরে দেখো তারপরের প্যারায় পাটের জিনোম সিকোয়েন্স, পাটের জীবন রহস্য উন্মোচন বা জিনোম সিকোয়েন্স, বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ও তার সহযোগীরা তোষা পাটের জিনোম সিকোয়েন্স তথা পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন, এটা মনে রাখবো। এরপরে দেখো অধ্যাপক তোফাজ্জল ইসলামের নেতৃত্বে দেশি বিদেশি গবেষণাগারের মিলিত গবেষণায় 12 মাসীয় কাঁঠালের জীবন রহস্য উদ্বোধন করা হয়েছে। এর জিনোম কত গিগা বেস পেয়ার। এরপরে দেখো পরের পাড়ায় বলা হচ্ছে 3 নম্বর লাইন থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানী বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ও গবেষণা সহযোগী দল বাংলাদেশের মুগের হলুদ রোগ উৎপাদনকারী ভাইরাসের জিনোম সিকোয়েন্স করেন এবং আরএনএ পদ্ধতি। আরএনএ মানে কি জানো? আই মানে হচ্ছে ইন্টারফিয়ারিং মানে বাধা দানকারী, মানে আরএনএ যে বাধা দেয় আর কি। আই মানে ইন্টারফিয়ারিং, আইটা ইন্টারফিয়ারিং হিসেবে, মানে এটা সংক্ষিপ্ত রূপ। যে এবং আরএনএ পদ্ধতি ব্যবহার করে হলুদ মোজাইক ভাইরাস প্রতিরোধী জাত উৎপাদনের গবেষণা করেছেন। এমন আরএনএ তৈরি করেছে যে আরএনএটা মানে কি করে বাধা দিতে পারে। এরপরে হচ্ছে যে ভাইরাস প্রতিরোধী জাত উৎপাদনের গবেষণা করেছেন তার দল ICGEB। এটার ফুল মিনিংটাও মনে রাখা দরকার, ফুল মিনিংটা অন্য বইয়ে আছে। হ্যাঁ, এই জন্য এটা একটু লেখা, এটা অন্য বইয়ে দেওয়া আছে, এই আবুল হাসানের দেওয়া নেই। বলে দেন। হ্যাঁ বলেছি, লিখে না, আমি পড়ে লিখে দিচ্ছি। অনেক সময় ফুল মিনিংটা অ্যাডমিশনে আসে। দেখো ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেন্টার genetic engineering of Bangladesh। ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অফ বাংলাদেশ, এটা হচ্ছে এটার ফুল, এটা অ্যাডমিশনে আসে কিন্তু যে ফুল মিনিং কি। আচ্ছা, এবার দেখো যে তার দল ICGEB এর আর্থিক সহায়তায় টমেটোর পাতা বায়োটেকনোলজি ও আচ্ছা বায়োটেকনোলজি ওটা ফরওয়ার্ড আছে অফ হবে এন্ড হবে হ্যাঁ কোথায় আছে? না ঠিক আছে, আমি ভুল করছি, বায়োটেকনোলজি হবে। এটা ইলাবোরেশন কোথায় আছে? বায়োটেকনোলজি হবে আসলে। না ওটা ইলাবোরেশন আর কলম দিয়ে লিখে কই পাইলে তুমি? ফোনে গুগলে। আচ্ছা, এখন হচ্ছে যে তবে যদি বাংলাদেশে থাকে তাও এটাই আর কি সঠিক হবে, যদি এটা না থাকে বাংলাদেশ থাকে তাও হবে। এটা বাংলাদেশে এই গবেষণাটা হচ্ছে, আর ওটা আসলে গোটা বিশ্বের হিসাবে এই সংস্থাটার নাম হয়েছে। হ্যাঁ, সেই তো আমি ভাবছি ইন্টারন্যাশনালের সাথে আবার বাংলাদেশ কেমনে
আচ্ছা, এবার দেখো আরেকটা কথা বলছে পাতা কুঁকড়ানো, টমেটোর পাতা কুঁকড়ানো। পাতা কুঁকড়ানো তো বুঝো তাই না? পাতা কুঁকড়িয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। এই পাতা কুঁকড়ানো, টমেটো লিপ কার্ল। এই কার্ল মানে কিন্তু পাতা কুঁকড়ানো, কার্ল মানে পাতা কুঁকড়ানো, কার্লি হেয়ার রোগ সৃষ্টিকারী। হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, ভালো মনে রাখতে ওই যে ভালো মনে হয়। কার্লি হেয়ার আচ্ছা, এরপরে দেখো রোগ সৃষ্টিকারী টিও এল সি ভি, টিও এল সি, টিও এল সি, এল সি ভি। এটার ফুল মিনিং দেয়া আছে অন্য বই। টমেটো, টমেটো কার্ল তো আর ভাইরাস ভাইরাস, লিপ কার্ল ভাইরাস টমেটো লিপ এরকম থাকলে এটা ফুল মিনিংটা মনে রাখতে হবে। ঠিক আছে না? সরি আচ্ছা, এরপরে দেখো যেই প্যারা আসলে এটুকু পর্যন্তই। এবার দেখো, এবার হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা তারপর হলো ডিএনএ প্রোফাইল। এই জিনিসটা এটাও জ্ঞানগত কোশ্চেনের জন্য পড়বা। এটা দেখো শেষ যে 5 লাইন আছে, কোনো জীবের ডিএনএ কে রেজিস্ট্রেশন এনজাইমে কর্তন করে জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে যে ফটোগ্রাফিক বিন্যাস বা ছাপ পাওয়া যায় তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলা হয়। তো এটা কিন্তু আসলে ঠিক হাতের ছাপ না, এটা ডিএনএ এর ছাপ। হ্যাঁ, আমাদের হাত থেকে, হাতের স্ক্রিন থেকে কোষগুলো পড়ে যাচ্ছে প্রতিনিয়ত, সেইখানে যে ডিএনএ আছে ওইটার আর কি ছাপ। হ্যাঁ, তো এটা আসলে আমাদের হাতের ছাপ না। হ্যাঁ, এই কিন্তু আমরা বলছি যে ফিঙ্গারপ্রিন্ট, আসলে হাত দিয়ে আমরা সবকিছু করি। তো হাত দিয়ে কেউ ধর একটা চাকু ধরলো বা পিস্তল ধরলো, তখন তো হাতের আঙ্গুলটার মধ্যেই সবকিছু পড়ে। তো ওই জন্য বলছে যে ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু আসলে এই হাতের থেকে যে কোষগুলো পড়ে গেল ওই কোষটাই পরে গবেষণা করে ম্যাচ করছে কিনা, সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করার পরে যেটা পাইছে আর কি সেটা দেখে, আর সন্দেহজনক যাকে গ্রেপ্তার করছে তার থেকে আবার সেল নিয়ে দেখে। তো তখন বোঝা যায় যে এটা আসলে ঠিক কিনা। এই বুঝছো, এটাই আর কি। তো এই জন্য এটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা এটার আর একটা নাম দিয়েছে ডিএনএ প্রোফাইল। দুটাই আমরা জ্ঞানগত কোশ্চেন হিসেবে মনে রাখবো। এবার দেখো জিনোম সিকোয়েন্সের প্রয়োগ। এই প্রয়োগটা সৃজনশীল, মানে অর্থাৎ প্রয়োগটা সৃজনশীল বলতে যে এখানে যে পয়েন্টগুলো আছে, যে অপরাধী শনাক্তকরণে, কৃতিত্ব নির্ধারণে। ভারতের একটা কোন একটা শহর পেপারে দেখলাম, ভারতের কোন একটা শহরে, নামটা ভুলে গেলাম এখন, কোন একটা শহরে তোমার হচ্ছে গুজরাট সম্ভবত, যে তোমার মানে পরীক্ষা করে দেখা গেছে 98%-এরই মানে পিতা আপন না। বুঝছো? আমি তো দেখে একটা পেপারের আসছে, আমি তো দেখে এটা অবাক হয়ে গেছি। কোন পেপারে যে জনকণ্ঠ না কি যেন দেখলাম, জনকণ্ঠে দেখলাম, হ্যাঁ গুজরাটে মনে হচ্ছে 98% হলো, 98% যে কয়টা পরীক্ষা করছে তার মধ্যে 98%ই হলো যে স্যার ডাউট ফিল হয়েছে ওই জন্য পরীক্ষা করছে না। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিকই আছে। হ্যাঁ, মানে অনেকে সব পছন্দ করছে, মানে ধরো শুনছে যে ওর বান্ধবী বা ওর বন্ধু এটা হয়েছে, তখন ওই চিন্তা করছে যে আমারটা একটু করে দেখি, করতে যায় দেখছে যে এই কাহিনী, যে তোর হচ্ছে কারণ কি ওদের তো খুবই ওপেন তো। হ্যাঁ হ্যাঁ, ওদের তো ধরো বিয়ের আগে অনেকগুলো বিয়ে হয়ে যায়। ইন্ডিয়াতেও সব হ্যাঁ, ওইগুলো সব বিয়ে, যার জন্য সন্দেহ হয়েছে, সন্দেহ হওয়ার পরে পরীক্ষা করছে, তারপরে দেখছে যাকে এতদিন ধরে সীতা বলে ইয়ে করছে। হ্যাঁ, আমরা যেমন ধরো আমরা তো কখনো মাপি না, আমরা যেহেতু বিশ্বাস করি তাই। কিছু জিনিস কিন্তু আসলে সবকিছু কি প্রমাণ দিয়ে সবকিছু আমরা করি না, তাই না? সবকিছু কি এখন মনে করো যাকে পিতা বলছি বা যাকে মাতা বলছি, এটা কিন্তু আসলে মানুষজন বলেছে তাই বলছি। প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ কিন্তু নাই। আমরা সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু প্রমাণ আছে? আমাদের কারোর কাছে প্রমাণ নাই। প্রমাণ নিতে গেলে পিটালে তো তখন আরো সন্দেহ হবে যে পিটাচ্ছে কেন, তাহলে মনে হয় আপন না নাকি। অনেক সময় বকাঝকা করলে অনেকে এরকম বলে যে আমাকে কুড়াই পাইছে নাকি, আমাকে এত বকাঝকা করছে। ও হ্যাঁ এরকম আর কি।
আচ্ছা, তাহলে হলো অপরাধী শনাক্তকরণ বুঝছো কিভাবে হয়? যে ধরো কোথাও খুন হয়েছে, খুন হলে সেইখানে যদি পিস্তল পাওয়া যায়, সেখানে যদি চাকু পাওয়া যায়, ওগুলো কিছু পাওয়া যায়নি, যার বাড়িতে খুন করতে আসছে হয়তো চা খেয়েছিল, মুখের লালা তো কাপে একটু লেগে থাকে, ওখানে কিছু কোষ আর কি থাকে, ওই কোষটা নিল। আর সন্দেহজনক কয়েকজনকে গ্রেফতার করছে, কোন লিস্ট দেখে দেখে এটা সেটা এরকম। তো তোমার অনেক সময় কাউকে ফাঁসানো হয়, অনেক সময় ধরো যে কাউকে খুন করতে যাবে তার আগে ইচ্ছা করে ধরো চাচ্ছে যে তোমাকে ফাঁসাবে, হ্যাঁ, তো এখন মনে করো যে ধরো তহির উপরে কারো খুব রাগ, তহিকে ফাঁসাবো, হ্যাঁ, তহি হচ্ছে যে ডিএমসি টার্গেট, তাহলে একটা প্রতিযোগিতা কমে যাবে, এই মনে করে এখন দেখা গেলো যে ওই কাউকে খুন করার আগে কি করলো যে তহিকে আগে ফোন দিল, ফোন দিয়ে বললো যে জানো আমি একজনকে খুন করতে যাচ্ছি, হ্যাঁ আমুক জনকে, তাহলে কাটে দিল। এখন কিন্তু কি হবে, এখন হচ্ছে ওই ফোনটা ধরবে, ধরে দেখবে যে কার সাথে কথা বলছে, কে কে জড়িত আছে, তখন লিস্টে তোমার নাম পাবে, তখন তোমাকে গ্রেফতার করবে। এরকম অনেকে না ফাঁসায়। স্যার আমাকে গ্রেফতার করতে হবে না, আমি স্টুডেন্ট। না, স্টুডেন্টদের কি শিশুদের জেল আছে তো, স্টুডেন্টদের জেল হয় না, হ্যাঁ শিশুদের জেল আছে। সমস্যা লাগানো। হ্যাঁ, ওই তো একই তো। হ্যাঁ হ্যাঁ, 18 বছর এটা বড়দের জেলে, আমার 18 পারি হয়ে গেছে। তাহলে তো বড়দের জেলে যাবে। তো তাহলে হচ্ছে যে এরকম আর কি। তো এখন হচ্ছে ধরো সন্দেহজনক ভাবে গ্রেফতার করলো, এখন আমাদের দেশে ডিএনএ পরীক্ষাটা করা হয় না, কারণ হচ্ছে অনেক খরচের ব্যাপার। তো অনেক সময় দেখা যায় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ধরো ওই মোবাইল কল লিস্ট দেখে, তারপরে হলো আরো কিছু সিমটম দেখে গ্রেফতার করে দেখা যায় জেলে ঢুকায় রাখছে। অনেক সময় এমন হয়েছে যে 20 বছর বিনা অপরাধে জেল খাটার পরে জানতে পারছে যে ইয়ে না, তখন বের হয়ে যায়। যেমন হচ্ছে অনেক ফাঁসি পর্যন্ত হয়ে যায়, আসলে কিন্তু ওই অপরাধের সাথে জড়িত না। যেমন ধরো কথার কথা যে 20 বছর ধরে তুমি কাউকে চিনো, 20 বছর ধরে তুমি কাউকে চিনো, বা 40 বছর ধরে কাউকে চিনো, 40 বছর পরে যদি তোমাকে কেউ বলে যে এই লোকটা এই অপরাধী, তখন তোমার কিন্তু একটু সন্দেহ হবে। যেমন ধরো দেলোয়ার হোসেন সাইদিকে বলা হয়েছে না যে রাজাকার, সে খুন করছে অনেকজনকে, তো 40 বছর ধরে মানুষ এটা জানতে পারলো না যে সে এরকম রাজাকার, 40 বছর পরে হঠাৎ জানতে পারলো কি যে এ রাজাকার। তো এইগুলো তো সন্দেহজনক সৃষ্টি করে, তাই না? যে যেমন মুজিবুর রহমান ওই সময় যারা অপরাধ করছে, খুন করছে, তারপরে ধর্ষণ করছে, ওই সময় কিন্তু বিচার তাদের দিয়ে দিছিল। ওই সময় কিন্তু দেলোয়ার হোসেন সাইদি ছিল, নিজামী ছিল, আর কি কি সব যাদের ফাঁসি হয়েছে না, কার কার অত নামটাম জানি না, যাই হোক, আর ওই কি বিএনপির সালাউদ্দিনে কি কি সব আর কি, যাই হোক যাদের ফাঁসি হলো আর কি, তো ওরা কিন্তু ওই সময় মানুষ ছিল। ওই সময় মুজিবুর রহমান কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, মানে কি তারা খুন এবং ধর্ষণের সাথে জড়িত ছিল না। কিন্তু ওর মেয়ে 40 বছর পরে জানতে পারলো আমার বাবা ভুল করছিল, এরা অপরাধী ছিল, দিয়ে ওদেরকে ধরো ফাঁসি দিয়ে দিল। তাহলে এরকম আমাদের দেশে কিন্তু এরকম হয় আর কি। আমাদের দেশে এরকম ডিএনএ টেস্ট খুব একটা করা হয় না, এটা লক্ষাধিক টাকা খরচ হয়, তো এই জন্য এটা তো কেউ করতে চায় না। তো এইভাবে তোমার হচ্ছে যে, কিন্তু উন্নত দেশে সন্দেহ রাখে না, তারা হলো ডিএনএ টেস্ট করে উন্নত দেশে, যে ওইটা আমার আলামত পেল, আলামতটা সন্দেহজনক 10 জনকে ধরলো, ধরার পরে তার ডিএনএ টেস্ট করে দেখে, যার মিলবে তার তো আর মানে অস্বীকার করার কোনো উপায় নাই। তখন বলবে যে তোমার হাতই বলছে তুমি খুন করেছো। যেমন একটা কোরআনে আয়াত আছে না যে কিয়ামতের সময় তোমার হাত বলবে তুমি অপরাধী, হ্যাঁ এরকম আছে না? তো এখন তো ওরকমই হয়ে গেছে, তোমার হাতই বলে দিবে তুমি অপরাধী, তোমার হাতের যে কোষ ওটাই তো বলে দিচ্ছে তুমি অপরাধী, ব্যাপারটা এরকম আর কি। তো হাত বলবে তুমি অপরাধী, হ্যাঁ হ্যাঁ, তো তখন হচ্ছে এটা হয়। আরেকটা হলো পিতৃত্ব নির্ধারণে, যেটার কথা বললাম ডিএনএ টেস্ট করে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, কিভাবে চেনা যায় ডিএনএ টেস্ট করে যে সে তার পিতা? চেনা যায় হলো না, মিল থাকে, মানে পার্সেন্টেজ আছে, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ যদি মিল থাকে, 100% কিন্তু মিল থাকবে না। 100% মিল থাকলে তো তাহলে তো পুরো পিতা আর সন্তান 100% হতো। 1000 জন মানুষের মধ্যে জরিপ করে দেখা গেছে কত পার্সেন্ট মিল থাকে, তো ওই পার্সেন্টেজ মিল থাকলে তখন বুঝে যে এটা তার পিতা। একইভাবে আত্মীয় স্বজন, পরের ইয়াতে আছে স্বজন নির্ধারণে, আত্মীয় স্বজনের ব্যাপারটা তাই, যে অর্থাৎ হলো এত পার্সেন্ট মিল থাকলে আপন ভাই বা বোন, এত পার্সেন্ট মিল থাকলে চাচাতো ভাই চাচাতো বোন, এত পার্সেন্ট থাকলে ফুফাতো ভাই, এরকম আর কি, বুঝছো? তো এইভাবে আর কি আত্মীয় স্বজন নির্ধারণ করা যায়, যে এটা কিন্তু পার্সেন্টেজের উপরে 100% মিলবে না।
আর খুনের ব্যাপারটাতে কি হবে 100% মিলতে হবে, 100% মিলতে হবে। অর্থাৎ হলো কোনো একটা জায়গায় অমিল হয়, ধরো যে তার মুখে লালা ছিল, লালাতে কোষ ছিল, সেখানে ধরো এইভাবে করে আসে, এইভাবে সাজানো আছে, তবে এটা কিন্তু হচ্ছে এটা যখন করা হয় মিললে পরে একটা আলো জ্বলে ওঠে, মানে কম্পিউটার একটা আলো জ্বলে ওঠে ওই জায়গাটা, বা একটা জল জল করে, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, অনেক প্রসেসিং করার পর এটা করা হয়। তো এখন যে এটা ধরো পাইছে, এখন এখন যে আর কি খুন করছে সেটাও যদি একেবারে হুবহু এরকম হয়, যদি এরকম হয় না এটা এখানে টি এখানে এ, তাহলে সে কিন্তু না, একবারে 100% মিলতে হবে, তাহলে সে হচ্ছে সত্যি সে অপরাধী। কারণ তার কোষ তো সবসময় সেম থাকবে, তার কোষের তো আর এদিক সেদিক হবে না। কিন্তু মাতা পিতা সন্তান এটা পার্সেন্টেজ দেখে ঠিক করা হয় যে সত্যি সে অপরাধী। এই কি মানে আত্মীয় স্বজন কিনা, আত্মীয় স্বজন কিনা অপরাধী কিনা। বুঝছো, এই হলো ব্যাপার। এটা হলো স্বজন। আবার শ্রেণীবিন্যাসে স্তর নির্ধারণেও কিন্তু এটা করা হয়। অর্থাৎ হলো যে আমরা জানি যে প্রথমে নিচু থেকে উপরে উঠা হয়, ধরো প্রজাতি, অনেকগুলো প্রজাতি মিলে আবার গণ হয়, তাই না? তাহলে এই এই সমস্ত উদ্ভিদ বা প্রাণীরও যে জিনের মিল দেখে বোঝা যায় এটা কোন পর্বের মধ্যে বা কোন গণের মধ্যে বা কোন শ্রেণীর মধ্যে এরা হতে পারে। জিনের মিল দেখে এটা বুঝতে পারা যায়, বৈজ্ঞানিকরা বুঝে আর কি। এইভাবে এই 5টা পয়েন্টই আর কি সৃজনশীলের জন্য কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, এই 5টা পয়েন্ট পড়তে হবে। ও প্রয়োগটা, শুধু প্রয়োগটা, ডিএনএ ফরেনসিক এটাই প্রয়োগ বোঝায়, এটাই 5টা পয়েন্ট লিখতে হবে, তারপরে নাই। এরপরে দেখো জীব প্রযুক্তির নিরাপত্তার বিধানসমূহ, এখানে হলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে জীব নিরাপত্তা কাকে বলে, এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন। জীব নিরাপত্তার বিধানসমূহ, না এটা জ্ঞানমূলক কোশ্চেন না, এদিকে কিছু লাগবে না, এই যে এখানে যেগুলো আছে এগুলো লাগবে, এটা ইনসুলিন এগুলো আর কি লাগবে না, এগুলো আগে হয়ে গেছে, আগের মধ্যে আছে। আচ্ছা, এখন দেখো যে জীব নিরাপত্তা কাকে বলে, যে বিষয়ের মাধ্যমে গবেষণালব্ধ বিভিন্ন সংক্রামক ও এর ক্ষতিকর প্রভাব থেকে মানুষের স্বাস্থ্য পরিবেশকে সংরক্ষিত করা হয় তাকে জীব নিরাপত্তা বলে। এটা জ্ঞানমূলক কোশ্চেন। তো এখন ধরো গবেষণা করে অনেক কিছু তৈরি করা হচ্ছে, যেমন বিটি বেগুন তৈরি করা হয়েছে বাংলাদেশে, তাই না? বাংলাদেশে এটা কিন্তু হচ্ছে আর কি। এখন এটা কিন্তু গবেষণায় দেখা হয়েছে এটা মানুষের শরীরের উপরে কোনো ক্ষতি করবে কিনা, তারপরে এটাকে মানে অনুমোদন দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি সরকার কিন্তু কিছুটা মানে ইয়ের মতো, সরকার কিন্তু কিছুটা আমাদের জনগণের মা বাবার মতো। তো সরকার কিন্তু এগুলা হ্যাঁ মা বাবার মতো কিছুটা না, যদিও ইয়ে নাই, মানে মায়া নাই মা বাবার মতো। মানে যেমন ধরো তুমি সরকারি হাসপাতালে যে চিকিৎসা পাচ্ছ ফ্রি না, এটা হচ্ছে মা বাবার মতো ফ্রি চিকিৎসা পাচ্ছ, এরকম। বুঝছো? তো আমাদের টাকা দেই, কিন্তু হলো সবার তো আর সবার তো না, হ্যাঁ ঘুরে বাড়াতে দিচ্ছে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে তুমি যত টাকা দিচ্ছ তুমি তার থেকে বেশি টাকা সরকারের কাছ থেকে নিয়ে নিচ্ছ, এরকমও ঘটে। মানে সবসময় তো আর এরকম হয় না। হ্যাঁ ও না, তুমি হাসপাতালে ভর্তি থাকলে আর কি, হ্যাঁ হাসপাতালে ভর্তি থাকলে তোমার কত খরচ হয়, বেড তো ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, 3 বেলা খাওয়া দাওয়া ফ্রি, এটা ঠিক না? এবং হচ্ছে অনেকে বলে যে বাসার খাবার মানে মেসের খাবারের থেকে অবশ্যই হাসপাতালে খাওয়ার বেশি টেস্টি। হ্যাঁ তো সেটাই, হাসপাতালে তোমার ভালো মানের খাওয়া দেয়, 2টা ধরো মুরগি, বড় বড় মুরগির পিস 2টা দেয়, আর মাছ দেয় 2 পিস, আর মাছ 2 জন খেতে পারে এত অনেক করে দেয়। আবার সাদা সবজি, হ্যাঁ প্রতিদিনই মাছ মাংস থাকে, তো হাসপাতালে ভালো খাবার। তোমরা হসপিটালে ভর্তি হবে তাহলে দেখো। এই দেখো এটা শেষ করি। হ্যাঁ তারপরে দেখো যে এরপরে হচ্ছে আরেকটা দেখো যে বায়োসেফটি গাইডলাইন কাকে বলে। এরপরে 3 নম্বর প্যারা দেখো জীব প্রযুক্তি দ্বারা উদ্ভাবিত জিএমও, এটা তো জানো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম সমূহের উপর গবেষণা, ব্যবহার ও প্রকৃতিতে অবমুক্তকরণের মানে ছেড়ে দেওয়ার জন্য যাবতীয় নিয়ম ও পদ্ধতি সমৃদ্ধ নির্দেশনাকে বায়োসেফটি গাইডলাইন বলে, এটা একটা। এরপরে দেখো ঝুঁকি নির্ধারণের এখানে
GMOS আছে না, এটাও মনে রাখবো যে এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানোজমস, এইখানে শেষে একটা এস আছে না, সেই এসটা দেওয়া হয়েছে। আর একটা হলো MOS, এটাও মনে রাখতে হবে ফুল নামটা কি। হ্যাঁ, এরপরে ঝুঁকি নির্ধারণ পদ্ধতি, এটা কিন্তু সৃজনশীল হিসাবে আসছে বোর্ড পরীক্ষায়, যদিও কম আসছে কিন্তু আসছে। এটা কিন্তু তুমি রিডিং করলে বুঝতে পারবে, এখানে না বোঝার মতো কিছুই নাই। শেষ। খালি পদ্ধতি বিধান সমূহ হ্যাঁ, এগুলো এখন আসবে না। না, এগুলো আসবে না পদ্ধতি। তো আজকে কি নতুন অধ্যায় শুরু করবো না না, করবো না? স্যার, স্যার, তাহলে তাহলে আগামী পরীক্ষা, হ্যাঁ, MCQ 110টা।